আজকে একটা খবর পড়ে খুব ভালো লাগলো যে গোটা পশ্চিমবঙ্গের সীমান্ত দিয়ে বারাসাত থেকে একদম উত্তরবঙ্গ পর্যন্ত একটা নতুন ন্যাশনাল হাইওয়ে হবে 332, এবং এটা পুরো বর্ডার এরিয়া দিয়ে চলবে, অর্থাৎ করিমপুর, কৃষ্ণনগর, ডোমকল এই রাউটটা পাবে। তো আমি যেটা লক্ষ্য করলাম যে করিমপুর, কৃষ্ণনগর, ডোমকল টু মুর্শিদাবাদ এই যে রাউটটা, যেটা বর্ডারের রাউটটা, এটা ছিল একসময় খুবই নেগলেক্টেড এরিয়া। যতই সমৃদ্ধ হোক না কেন, প্রচণ্ড নেগলেক্টেড এরিয়া, না ছিল রেল লাইন, না ছিল এক্সপ্রেসওয়ে। তাকে তারপর করিমপুর কৃষ্ণনগর হাইওয়েটা তাও ভালো হয়, যার জন্য যাওয়া যায় অ্যাটলিস্ট ঠিকঠাক করে তাড়াতাড়ি। তো এখন সেই হাইওয়েটাই হাইওয়ে হয়ে যাবে, সেটা যে 4 ওয়ের এক্সপ্রেস লেন হচ্ছে, অর্থাৎ আরও তাড়াতাড়ি কলকাতা থেকে করিমপুর লোকজন পৌঁছাতে পারবে। তো সব কিছুই মানে করিমপুর রেল লাইন থেকে শুরু করে সুপার এক্সপ্রেসওয়ে সব কিছু দেখা যাচ্ছে প্রায় 2 সপ্তাহের মধ্যে ঘটে যাচ্ছে। এখন এখানে একটা জিনিস প্রশ্ন উঠে গেছে, সেটা হলো এই যে পশ্চিমবঙ্গের লোকজন পাকামু মেরে সিপিএমকে ভোট দিত না, সিপিএম জোর করে ছাপ্পা মারাতো, সেটা অন্য ব্যাপার। কারণ ডেফিনেটলি পশ্চিমবঙ্গের লোকজন বামপন্থী ছিল না, সেটা এখনই বোঝা যায় যে বেসিক্যালি সিপিএমের ভোট 5%-এর নিচে বা 7%-এর নিচে কমে এসছে, রাইট? তো ব্যাপারটা হচ্ছে, যে সময় কংগ্রেস তো একসময় দীর্ঘ সময় ক্ষমতায় ছিল, রাইট? তো পশ্চিমবঙ্গের লোকে তো কংগ্রেসকে ক্ষমতায় নিয়ে আসলে এখানেও ডবল ইঞ্জিন সরকার কিছু করার স্কোপ রাখতো। ইনফ্যাক্ট এটা খুব ইন্টারেস্টিং জিনিস যে করিমপুরের রেলপথ বা এই এক্সপ্রেসওয়ে বা এইগুলো কথাগুলো বলা হচ্ছে, এটা কিন্তু আজকের পরিকল্পনা নয়। আমরা যখন ছোটোবেলায় ছিলাম তখন থেকেই শুনে আসছি, আমি এটা আগের দিনও বলেছি। তো তখন কংগ্রেসও কিন্তু ডবল ইঞ্জিন সরকারের কথাই বলতো যে হ্যাঁ, আমাদেরকে বিধানসভায় ভোট দাও, তাহলে আমরা এটা করতে পারবো, কারণ এগুলোতে জমি অধিগ্রহণের দরকার হয় এবং রাজ্য সরকারের হেল্প না থাকলে আমরা করতে পারবো না এই কাজগুলো। কিন্তু তখন লোকজন সবাই সিপিএমকে ভোট দিত, আর সিপিএম বলতো কেন্দ্রীয় সরকারের বঞ্চনা, এবং অ্যাজ এ রেজাল্ট অফ দ্যাট পশ্চিমবঙ্গের অর্থনীতি ক্রমশ তলিয়ে গেছে। এমনিতে শিল্প চলে গেছে, কেন্দ্রীয় সরকার থেকে কোনো কিছু অনুদান আসতো না, বিকজ বরাবর সিপিএম এবং কেন্দ্র ইয়ে করতো। মানে 34 বছর সিপিএমের 34 বছর শাসন ছিল, বাংলার 34 বছরের কন্টিনিউয়াস আত্মহত্যা। সুকুমার সেন ইনফ্যাক্ট সুকুমার রায় লিখেছিলেন না 7 দিনের ফাঁসি, তেমন পশ্চিমবঙ্গের বামফ্রন্টের 34 বছরের ইতিহাসকে যদি এক কথায় বর্ণনা করতে হয়, এবং আমি যদি সুকুমার রায় হতাম, আমি লিখতাম এটা ছিল 34 বছরের আত্মহত্যা। অর্থাৎ এই কেন্দ্রের বিরুদ্ধে পাকামো করিয়ে বিপ্লবী দেখানো, যার জন্য মানে একটা বিস্তীর্ণ অঞ্চলের লোকজন কন্টিনিউয়াসলি বঞ্চিত ছিল। আজকে দেখুন, ডবল ইঞ্জিন সরকার হতেই 2-3 সপ্তাহের মধ্যে সে এক্সপ্রেসওয়ে, সে রেলওয়ে সব কিছু স্যাংশন কুইকলি চলে আসছে। কারণ কি, জমির প্রবলেম নেই, এই প্রবলেম নেই, যেহেতু একটা দায়িত্ব থাকে। দেখুন, গণতন্ত্রে আপনাকে সুবিধাবাদী হতেই হবে। গণতন্ত্র ওই বামপন্থী ল্যাজমুড়ো নড়িয়ে কোনো লাভ নেই। সেটা যদি মানে ব্যাপারটা কী হচ্ছে, আমি যেটা দেখতে পাচ্ছি এখন সিপিএমের মধ্যে 2টো জেনারেশন আছে। একটা অতি বুড়ো, যারা জীবনে সিপিএম ছাড়া কিছু করবে না, আর একটা হচ্ছে নতুন কিছু সিপিএম হয়েছে, যারা সিপিএমের 34 বছরটা দেখেনি বা আমাদের মতো এক্সপিরিয়েন্স করেনি। আমাদের মতো সিপিএমের 34 বছরটা যদি যারা এক্সপিরিয়েন্স করেছে, তারা মানে কেউ সিপিএম হবে না, আমি একটু গ্যারান্টি দিয়ে বলতে পারি। বিকজ মানে কী হচ্ছে, আমি ট্রেনে করে যাচ্ছি, আমি দেখতে পাচ্ছি দুদিকে কারখানার কঙ্কাল। যে কারখানাগুলো কিছুদিন আগে সতেজ ছিল, ঠিক আছে, কেউ কারখানা খুলতে সাহস পেত না। আমি বলবো তাও মমতা ব্যানার্জির আমলে অ্যাটলিস্ট লোকে ছোটোখাটো এমএসি বা ছোটো ছোটো স্কেল ফ্যাক্টরিগুলো তাও চলতো অ্যাটলিস্ট, যেহেতু তোলাবাজি হতো, সেটা লাস্ট 5 বছরে বেড়ে গেছিলো, কিন্তু অ্যাটলিস্ট প্রথম 10 বছরে কিন্তু মোটামুটি রক্ত সঞ্চার হয়েছিল। বড় কারখানা হয়নি, কিন্তু ছোটো ছোটো কারখানা অনেকই হয়েছিল এবং যথেষ্ট পরিমাণই হয়েছিল। ওকে, সে আপনি মমতা ব্যানার্জি সম্বন্ধে যাই বলুন না কেন, এগুলো আমার নিজস্ব ব্যক্তিগত অভিজ্ঞতা, আমি যা ঘুরে ঘুরে দেখতাম। কিন্তু বড় কারখানা হয়নি, কারণ বড় কারখানা হলে আইন শৃঙ্খলার যেহেতু অভাব ছিল, মানে লোকে যেটুকু লোকাল কমিটির মেম্বারদের করে বা নিজেরা তৃণমূল করে যেটুকু ম্যানেজ করতে পারে সেটুকুই করতো আর কি। কিন্তু সিপিএম আমলে কোনো কিছুই ছিল না, মানে ইটস টোটালি দ্য ডার্ক এজ। মানে বাংলার ইতিহাসে যদি কেউ অন্ধকারময় যুগ বলে, সেটা হচ্ছে ওই সিপিএমের 34 ইয়ার্স।